আজকে নির্বাচন ছিল। অনেকেই হয়তো স্কিপ করে গেছেন যে আজকে কোন নির্বাচন কি ব্যাপার, তবে যারা মোটামুটি খবরে নজর রাখেন তারা জানেন যে আজকে ফলতা বিধানসভা অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে একটি বিধানসভা, যার আজকে পুনরায় নির্বাচন ছিল। কেন নির্বাচন ছিল স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। সেটা হচ্ছে যে ফলতা বিধানসভার একাধিক বুথে যখন 29 তারিখে স্বাভাবিক সাধারণ নির্বাচন ছিল সেই সময় অভিযোগ এসেছিল এবং ছবিও আমরা পেয়েছিলাম। সেটা হচ্ছে যে বিজেপির যে পদ্মছাপের যে বাটন তার উপরে ব্ল্যাক টেপ দেওয়া হয়েছিল, কোথাও টেপ মেরা রাখা হয়েছিল, আবার কোথাও বা পারফিউম লাগিয়ে দেওয়া হয়েছিল। এবং আপনারা জানেন যে বিশেষ পুলিশ অবজারভার বারবার করে এই কথাটা বলছিলেন যে জাহাঙ্গীর খান অর্থাৎ তৃণমূলের মনোনীত প্রার্থী, তিনি নাকি বিভিন্ন জায়গায় তার লোকজনকে দিয়ে চমকাচ্ছেন। সেই ছবি তো ভাইরাল হয়ে গেল যে উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট তিনি ফলতাতে গেলেন এবং একেবারে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীর বাড়ির সামনে দাঁড়িয়ে বলে আসলেন যে এই খবর যেন আর ফার্দার না আসে। এরপর আমরা কি দেখলাম? এরপর আমরা দেখলাম যে সেই নির্বাচন বাতিল করে দিল নির্বাচন কমিশন এবং নির্বাচনের দিন ছিল আজ অর্থাৎ 21 তারিখ, 21শে মে 2026। কিন্তু নাটকীয় ঘটনার মোড় পরিবর্তন হলো তখন যখন 4 তারিখে রেজাল্ট বেরোলো। খুব স্বাভাবিকভাবেই বিজেপি নেতা কর্মীরা অন্যান্য বারের মতো নয়, তারা যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে ভোট প্রচারে নামলেন এবং শুভেন্দু অধিকারী 17 তারিখে গিয়ে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা, তিনি গিয়ে বলে আসলেন যে ফলতার ভোট প্রচারে গিয়ে যে কে সেই পুষ্পা, তাকে আমি দেখতে চাই, কোথায় সেই ডাকাত। আর এরপরে আরও ঘটনার রংবদল হলো। ঠিক যেদিন ভোট, বলা যেতে পারে খানিকটা অনৈতিকভাবেই, কারণ এটা নিয়ম নেই ইলেকশন কমিশনে যে একদিন আগে বা দুদিন আগে প্রার্থী উইথড্র হয়ে যাবেন এরকম ঘটনা, যদি তার শারীরিক অসুস্থতা বা আরও খারাপ কিছু না হয়। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে জাহাঙ্গীর খান, যে নিজেকে পুষ্পা বলেছিল, সে তার প্রার্থী পদ থেকে তার নিজের নামটাকে সে সরিয়ে নিল। সে বলে আমি নাম সরিয়ে নিতে চাই। এরপরেই উৎসবের একটা মেজাজ ছিল, কিন্তু যেই উৎসবের মেজাজ আমরা এর আগে দেখেছিলাম ফলতাতে, আজ দেখলাম একটা সম্পূর্ণ অন্য ছবি। কোথাও নাচ গান হচ্ছে, কোথাও পিকনিক মুড, কোথাও দুপুরবেলা লাঞ্চ করা হচ্ছে, সমস্ত জায়গায় মানুষ। এবং আপনি বিশ্বাস করুন, আজকে সকালবেলায় 9টা থেকে 10টা পর্যন্ত আমার খবর ছিল, মানে নিউজ রিড ছিল। আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম অনফিল্ড রিপোর্টিং করছিল আমাদের প্রতিনিধি। ওকে আমি জিজ্ঞেস করলাম, সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বললাম। ম্যাক্সিমাম মানুষ ফলতাতে একটাই কথা বলছেন, সেটা হচ্ছে যে এবার একটা স্বাধীনতার আমেজ, আমরা মুক্তভাবে ভোট দিতে পাচ্ছি। সন্ত্রাসের বাতাবরণ, ভয়ের বাতাবরণ ফলতায় নেই। আর এই ফলতার বিধায়কের কাঁধ চাপড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না যে জাহাঙ্গীর একটা বিদ্যুতের চুল্লি চেয়েছে, বৈদ্যুতিক চুল্লি শ্মশানের, সেটা তৈরি করে দিতে হবে। কারণ 4 তারিখের পর যে বিজেপি নেতা বা অন্যান্য রাজনৈতিক নেতারা হার্টফেল করবে, তাদেরকে তো সৎকারের কাজটাও তৃণমূল কংগ্রেসের করতে হবে। আসলে দেখুন, সময় কথা বলে। দেবাশিস চক্রবর্তী বা সিএন বা কোনো মিডিয়া বা কোনো সোশ্যাল মিডিয়া নয়, প্রেক্ষিত মানুষের জানা যে কি হয়েছে, আর কোনো নেতার ক্যারিশমায় নয়, পশ্চিমবঙ্গের মানুষ রায় দিয়েছেন, রায়ের ফল হচ্ছে এটা। আসুন এবার আপনাদেরকে একেবারে অনুষ্ঠানের শুরুতেই পরিচয় করে দিই যারা আজকে আমাদের সঙ্গে আলোচনায় থাকছেন। আমি বেশি দীর্ঘায়িত করব না, সরাসরি আমি যাব আলোচনায়। দীপঙ্কর সরকার আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র। অধ্যাপক সরকারকে আমি স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন আমার পূর্ব পরিচিত বহুদিনের আমাদের প্যানেলিস্ট গেস্ট, কংগ্রেসের আজকের মুখপাত্র সুদীপ্তা রায়চৌধুরী। আমি সুদীপ্তাকেও স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। কৃষাণু মিত্র, সুবক্তা, তৃণমূল কংগ্রেসের রিপ্রেজেন্টেশন আজকে করবেন। কৃষাণুদা আমার স্টুডিওতে না থাকলেও আমাদের সঙ্গেই রয়েছেন আজকের এই অনুষ্ঠানে। একেবারে প্রথমে যে আমি যেটা বললাম যে ফলতার মানুষ আজ কি বলছে, মূল কথা হচ্ছে সেখানে আমরা কি বলছি বা সোশ্যাল মিডিয়া কি বলছে তা নয়, অন স্পট রিপোর্টিংয়ে ফলতার মানুষ আজকে কি বলছেন তার একটা ছোট্ট এক্সাম্পল, 5-6 জনের বক্তব্য জাস্ট আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই উদাহরণ হিসাবে। কি বলছেন তারা, আসুন এক এক করে তাদের বক্তব্য শুনি আগে। যাচ্ছেন? কেমন ভোট হতো এর আগে? আগে তো ভোট আবার দিতে হতো না, দিতে হতো না, এখন ভোট হাতে দিচ্ছি। মানে এবারে নিজে ভোট দিতে যাচ্ছেন? নিজে ভোট দিতে যাচ্ছি। আচ্ছা, এতদিন ভোট দিতে হতো? এতদিন আমরা ভোট দিই, পঞ্চায়েত ভোট আমরা দিই। কি বলতো তখন? তখন বলতো ভোট হয়ে গেছে চলে যাও, এরকম বলতো? হ্যাঁ। কিন্তু জাহাঙ্গীর খানের পাড়ার বাসিন্দা আপনারা, তাও বলতো? হ্যাঁ,
ও বাবা, আমরা তো অন্য দল করতাম, আমরা তো আমরা সিপিএম করতাম, আমরা সারা জীবনই সিপিএম। ওই জন্য ভোট দিয়ে দিতেন। এখন অনেক শান্তি পাচ্ছেন। এখন শান্তি পায়, ভালো শান্তি পাচ্ছে। আচ্ছা আচ্ছা যাচ্ছেন, হ্যাঁ, কেমন ভোট হতো এর আগে? আগে তো ভোট খুব খারাপ ছিল, ওরা ভোট দিতেও দেয়নি, উপরন্ত ছেলেদের মারধর করতো। হ্যাঁ, ওই বরুণ ফলওয়ালা বলখেলা মাঠে ডেকে নিয়ে গিয়ে আমাদের অঞ্চলের লোক না দিনি, ওনাকে বললো চলো। তবুও মারধর হয়েছে। হ্যাঁ, মিশতো বলে। হ্যাঁ, হ্যাঁ? শুধু এখানকার মানে বিজেপি বলুন। লোকের সাথে মিশতো বলে জোর করে নিয়ে গিয়ে আজকের এই- ভালো লাগছে। আমরা তো 2024-এ ভোটও দিতে পারিনি, এই ভোট দিচ্ছে এতদিন পর, খুব ভালো লাগছে। স্বাধীনতা ফিরে পেলে? হ্যাঁ, একদম সেই আনন্দে আমরা সবাই আজকে একসাথে খাওয়া দাওয়া করছি। দোকান বন্ধ করে দেওয়া, দোকান বন্ধ করে দিয়ে পার্টি অফিসে বসিয়ে রাখা এবং ফাইন নেওয়া। আমি 15,000 টাকা ফাইন দিয়েছি। আমার 1.5 মাস দোকান এই পার্টি অফিসে বসিয়ে রেখে সন্ধে যাব, রাত 10টায় ছাড়বে। এবং এখনো জাহাঙ্গীরদার জন্মদিন হবে, পার্টি অফিসে চাঁদা দিয়ে আসতে হবে। আমি চাঁদাও দিয়েছি, আমারও দোকান বন্ধ করা হয়েছিল, 4 মাস দোকান বন্ধ করে রেখেছিল। আমি এখন এই কানে ঠিক মতো শুনতে পাই না। কেন? তোমার মারা হয়েছিল আমাকে, আর ওই যে শুধু বিজেপিকে ভোট দেওয়ার জন্য। এখানে যে ফতেপুরে যা সন্ত্রাস, শুধু পুরো ফলতারে যা সন্ত্রাস চলতো, আজকে আমরা সন্ত্রাস মুক্ত হয়েছি। খাওয়া দাওয়া একসঙ্গে, এটা কি কারণে? আমরা সবাই মিলে চাঁদা তুলে সবাই একসাথে, আমরা গ্রামের মানুষ, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। দেখেন, হোলির অনুষ্ঠানে পাড়ার ছেলেরা আনন্দ করে ঘুরছি, কেউ হয়তো বিজেপির ছেলেরা সঙ্গে আছে, বাড়িতে ফোন করে ঠেট দিচ্ছে মেয়েদের যে বিজেপির লোকেদের সঙ্গে ঘুরছে, খবর আছে, এইভাবে ঠেট দিচ্ছে কারোর সঙ্গে। কেউ ফেসবুকে একটা পোস্ট হয়, রামচন্দ্রের পোস্ট হয়, তাতেও কেউ যদি লাইক করে তাকে তুলে নিয়ে মারা হয়েছে। এইরকম অবস্থা কোনো শেষ নেই। বড় কথা, আমাকে দুয়ার মারতে অত্যাচারের কোনো সীমা ছিল না। মানুষের মধ্যে একটা স্বাধীনতা হারিয়ে ফেলেছিল। মানুষ এখন স্বাধীন হয়েছে। স্বাধীন সব ছিল, কাউকে ভোট দিতে দিত না। আমরা যদি বিজেপির ছেলেদের সাথে কথা বলতাম, আমাদেরও বলতো এরা হচ্ছে বিজেপির হচ্ছে নেত্রী, আমাকে বলতো আমার এই বাড়ির সামনে গিয়ে দেখে আমার রাস্তাটাই হয়নি, আমি নিজের রাস্তা আমি নিজে করি। তার মানে অন্য রাজনীতি দল করার অধিকার এই ফলতার কারুর ছিল না। আর এরপরেও আমরা গর্ব করে বলতাম এই বাংলা এগিয়ে রয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। 21-এর বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর ছেলের বয়সী পাশের বাড়িতে ভদ্রলোক বলছেন যে আমি ওকে জন্মাতে দেখেছি, সে বন্দুক দেখিয়েছে ভদ্রলোককে। ফলতারই ঘটনা, আমি ছবি দেখাচ্ছি না কারণ প্রচুর বাইট রয়েছে, দেখালে পর সময় চলে যাবে। আমি কৃষ্ণদার কাছে যাব। কৃষ্ণদা, এই ফলতাই তো লোকসভা নির্বাচন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 1 লক্ষের উপর ভোটে লিড দিয়েছিল। না, এই ফলতা, আমি আবার রিপিট করছি, এই ফলতাই 1,07,000 না 9,000 ভোটে লিড দিয়েছিল। এই ফলতার জাহাঙ্গীর খান তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য। এই ফলতার জাহাঙ্গীর খানকে তো পিঠ চাপড়ে দেওয়ার ছবি কয়েকদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি। তাই ফলতায় যে এই ধরনের নষ্টামি হয়, এই ধরনের নোংরা অ্যাপিয়ারেন্স, গণতন্ত্রের হত্যা করা হয়, মানুষের উপরে মারধর, তাকে ফিজিক্যাল টর্চার, অত্যাচার, মনে হয় এগুলো অভিষেক ব্যানার্জি জানতেন না, তাই না? ঠিক যেভাবে ফিরহাদ হাকিম জানেন না যে ওনার কি করে এতগুলো বাড়ি হলো। দেখুন, এখন এইগুলো সব না, অভিযোগগুলো করা খুব সহজ। এই বাড়ি ঘরদরের অভিযোগও তো এখন শুনছি উল্টো। না, বাড়িটা ছেড়ে দিন, আপনি ফলতাতে থাকুন, ভালো লাগবে। না, বাড়ির তথ্য আপনি তুললেন। দ্বিতীয় কথা হচ্ছে ফলতা। এখন কেউ কাউকে লিড কোনো ভোটে দিতেই পারে। 2019 সালে আমার যদি মনে হয়, আমার যাদবপুর লোকসভা কেন্দ্রে ভাঙড় থেকে আমরা 1,10,000 ভোটে লিড পেয়েছিলাম 2019 সালে। আর 2021-এ সেই ভাঙড় কেন্দ্র আমরা প্রায় 36,000 না 26,000 ভোটে হেরেছি। এই ভাঙড় থেকে লিডটা তৃণমূল কংগ্রেসকে দিয়েছিল, তৃণমূল কংগ্রেস হেরেছি। তো এরকম নয় যে আপনি যেটাকে সর্বাত্মক বলতে চাইছেন বা সব জায়গার পরিস্থিতি, যারা এখন বলছেন তাদের কথাগুলো যদি আমি ফেস ভ্যালুতে নিয়েই নি, সেটা যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই অন্যায় হয়েছে, কোনো দুর্বৃত্তায়ন। আমরা তো ছাত্র রাজনীতি করেছি 90-এর দশকে, তো আমরা খুব ভালো করে জানি যে সন্ত্রাস কি। আর বিগত 9 থেকে আমরা এখানেও দেখছি যে সন্ত্রাস বা হুমকি কাকে বলে। এর মধ্যে যদি 2011 থেকে 2026 কারণ মনে হয়ে থাকে, তাহলে তারাও বলবেন। আমরা তো 2021-এর পর কেন্দ্রীয় সরকারকে এবং সিবিআই, ইডিকে তৎপর হয়ে 12,000-এর বেশি তথাকথিত ভোট পরবর্তী হিংসার নথিভুক্ত করে এফআইআর
দায়ের করা দেখেছি, তো তারাই তদন্ত করেছে। তো এখানে তো বাংলার পুলিশ বা কলকাতা পুলিশের তো কোনো হাত ছিল না। তো কটা সিবিআই প্রমাণ করেছে, কটা সিবিআই তথ্য প্রমাণ সহকারে এজলাস থেকে রায় আনতে পেরেছে। তার মানে আলটিমেটলি কিষাণুদা আপনি বলছেন যে ফলতার মানুষ না, এক কথায় ইকুয়েশনটা এরকম দাঁড়ায় যে যাদের বাইট আমরা শোনাচ্ছি তারা অ্যাবসলিউটলি মিথ্যা কথা বলছেন, সিবিআই তদন্ত করে কিছুই পায়নি। আমি তো প্রথমেই বললাম 2011 থেকে 2026 যারা অভিযোগ করছে, যারা যদি সেরকম ভুক্তভোগী হয়ে থাকেন, তারা আগামী দিন তাদের যদি সরকার এসে থাকে তারা বিচার পাবে। এইগুলো তো এখন তো তৃণমূল কংগ্রেসের সরকার নেই, কেউ তো বলতে পারে না। আমার আজকে দাদা কিষাণুদা, আজকে আমার সরকার নেই বলে আমার পশ্চিমবঙ্গের মানুষের প্রতি কোনো কর্তব্য নেই, দায়িত্ব নেই। আরে মানুষ তো আপনাদের 80টা বিধানসভা দিয়েছেন দাদা, যেটা 2021-এ বিজেপি পর্যন্ত পায়নি। 100 বার। তাহলে আমাদের সময় আপনি আজকে বলছেন যে সরকার অন্য দল আছে, আমার কোনো দায়িত্ব আমার না, নতুন সরকার যেটা বুঝবে সেটা করবে। আমি বলছি যে তারা বিচার দিক না, আমরা তো বলছি আমাদের ওইখানকার লোকাল নেতারা বলছে সন্ত্রাস হয়নি, যারা দেখানে টিভিতে তারা বলছে সন্ত্রাস হয়েছে, তাহলে বিচার হয়ে যাক। আমরা তো কোনো মানুষের মুখ আটকাইনি, আপনি সেই লোকাল লিডারকে সমর্থন করছেন যে লোকাল লিডার বা এলাকার প্রার্থী ঠিক ভোটের দুদিন আগে দল ছেড়ে পালিয়ে গেল, মানে নিজের আসন ছেড়ে পালিয়ে গেল। কেন গেল আমি জানি না। এবং পরিষ্কার কিষাণুদা, দলের মধ্যে একটা অংশ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে জাহাঙ্গীর খানের এই পদক্ষেপ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললেন। যে জাহাঙ্গীরের যা বাড়াবাড়ি, যে দাপট ছিল জাহাঙ্গীরের, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, তিনি তো রাজ্যের গুরুত্বপূর্ণ স্থানে ছিলেন, তিনি বলছেন যে যেভাবে সে চলাচল করত, যেভাবে গাড়িতে তার কনভয় যেত, এ মানে বড় বড় মিনিস্টাররা পায় না, সেন্ট্রাল মিনিস্টাররা পায় না। কি করে করতো এটা? আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে এই ব্যক্তিকে কখনো নিজের কাছে, মানে তার কাছে অব্দি আমি কখনো পৌঁছাইনি, তাকে আমি দূর থেকে দেখেছি। না সেটা নাই হতে পারে। সুতরাং তাকে জানা চেনার আমার কাছে কোনো মানে অবস্থা নেই। আমি সেটা বলছি না, কিন্তু এই তাকে আমি ব্যক্তিগত সার্টিফিকেটও দেব না। হ্যাঁ, যতদিন তিনি আমার দলের সাথে যুক্ত ছিলেন তার কথা যতটা দলের থাকে বলেছি, কিন্তু তার যদি ব্যক্তিগত কোনো বাধ্যবাধকতা থাকে, তার যদি ব্যক্তিগত কোনো মানে পিছিয়ে যাওয়ার কোনো কারণ থাকে, তিনি দায়টা নেবেন। কিন্তু দলীয়ভাবে আমি বলতে পারি, আমি এই ফলতা বা ডায়মন্ড হারবারে এটাও দেখেছি, কোভিডের সময় যখন সারা ভারতবর্ষ থেকে সেখানকার স্থানীয় থেকে পরিযায়ীরা যখন পালিয়ে যাচ্ছিল কোভিড এর সময়, এই ফলতা বা এই ডায়মন্ড হারবার এই বাংলার মানুষকে কিন্তু দুবেলা খাবার পৌঁছাবার কাজ আমার দল করেছিল। আমরা দেখেছি আজকে সেবাশ্রয়তে কিভাবে সাধারণ মানুষের চিকিৎসা দলীয়ভাবে, সরকারি কোনো উদ্যোগ ছাড়া, সরকারি কোনো সাহায্য ছাড়া দলীয়ভাবে আমরা লাখ লাখ মানুষের চিকিৎসা করেছি। আমরা তাদের ছানি অপারেশন থেকে চোখের অনেক মানে গুরুত্বপূর্ণ অপারেশনও তাদেরকে ফ্রিতে করে দেওয়া হয়েছে। তো এটাও একটা দিক আছে। আপনি যেটা বলছেন সেটা নিশ্চয়ই আলোচনা করুন, কিন্তু তা বলে বিদিশা থেকে বিজেপির মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান 10 লক্ষ ভোটের বেশি ব্যবধানে জিতেছেন, তা বলে কি সেটা প্ররোচিত বলবেন? তাহলে তদন্ত হোক সেটা। আজকে কংগ্রেসের এক নেতা আসাম থেকে তারও বেশি 11 না 12 লক্ষ ভোটে জিতেছেন, তো তাহলে সেটা কি প্রমাণে? আমি বলছি আমি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জেতা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি একদমই, আপনি আবার অন্যদিকে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেতা বা তার মার্জিনে আমি প্রশ্ন তুলিনি। আমি বলছি যে একটা এলাকা, একটা বিধানসভা নিয়ে যখন আমরা ট্রিট করছি, যখন সেখানে ভোট হচ্ছে সকালবেলা থেকে লাইভ, আমি আবারও আপনাকে বলি, আপনি নিশ্চয়ই মিডিয়াতে দীর্ঘদিন বসছেন, আপনি জানেন লাইভ হচ্ছে, কোনো এডিটের ব্যাপার নেই এখানে। লাইভ রিপোর্টার মানুষের কাছে যাচ্ছে, ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ তাদের কাছে যাচ্ছে। যদি 10 জনকে প্রশ্ন করা হয় তার মধ্যে 8 জন, 2জন ডেফিনেটলি বলছেন যে না ঠিক আছে আমি আগেও ভোট দিয়েছি এখনো দিচ্ছি, আমি স্বীকার করছি এটা। কিন্তু 7 থেকে 8 জন, 70 to 80% মানুষ বলছেন আমরা এই প্রথম ভোট দিতে আসলাম বহুদিন পর, এতদিন ভোটই হয়নি। আপনারা রাজনৈতিক দল হিসাবে বা আপনি দলের মুখপত্র হিসাবে এটাকে এন্ডোর্স করবেন কি করবেন না আমি জানি না। যদি এটা সত্যি হয়, যদি প্রমাণিত হয়, আমি লজ্জিত হব। হ্যাঁ সেটাই বলুন যে এটা ভালো লাগলো। কিষাণু মিত্র বলছেন তো, এটা তো অন্য কোনো তৃণমূলের কোনো পাড়ার
অঙ্কা পঙ্কার সঙ্গে আমি কথা বলছি না। আপনি যখন বলছেন এবং আমি যখন আপনাকে অনেস্টির সঙ্গে বলছি যে মানুষ বলছেন যে অনেক দিন পর সন্ত্রাসের রাজত্ব শেষ হয়েছে, সেটা হয়েছে কোনো রকম ম্যানিপুলেশন ছাড়া। আমরা যে খবর সম্প্রচার করেছি তাতে মানুষ বলছেন আমরা একটা ভয়ের রাজত্ব ছিল, ভোট দিতে পারেনি, দোকান ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি, তাকে ডেকে আনা হয়েছে, মারা হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে। অন্য দলের অস্তিত্ব বা গন্ধ পেলেই তার উপর তৃণমূলের এই জাহাঙ্গীর গোষ্ঠী তারা তাদের মতন করে তারা কারবাই করেছে, তারা অ্যাক্টিভ ছিল পুরো এলাকায়। দাদার কাছে যাব, দীপঙ্কর দা। দেখুন, মানে প্যাথেটিক ব্যাপার কি জানেন, এই দক্ষিণ 24 পরগনার ফলতার পাশাপাশি বিধানসভা কেন্দ্র মগরাহাটে 2021-এর নির্বাচনের পর নির্বাচন প্রার্থী ভারতীয় জনতা পার্টি 2021-এর প্রার্থী, 2026 আমরা ক্ষমতায় এসেছি 21-এর প্রার্থী মানুষ শাহ যখন প্রার্থী, কেন্দ্রের মধ্যে এই জাহাঙ্গীর বাহিনী আর এই ভাইপো গ্যাং অ্যাটাক করে আক্রমণ করে। মানুষ শাহ 4 মাসের অধিক সময় ধরে, মগরাহাট বলছেন, হ্যাঁ 4 মাসের অধিক সময় ধরে হসপিটালে থাকার পরে মৃত্যুবরণ করে। আক্রমণ করেছিল এই অভিষেক বাহিনী, এই জাহাঙ্গীরের বাহিনী। এমন ঘটনা ঘটেছে আজকে বলুন 2026-এ ভারতীয় জনতা পার্টি খুঁজে পড়ে, একটা কথা বলুক না, কোথায় গিয়ে একজনে আক্রমণ হয়েছে? কারণ আমরা সারা দেশে পরিচালিত, এর মধ্যে এরকম নেই। আর নির্বাচন কেন পুনর্নির্বাচন হলো, কেন নির্বাচনকে পরের দিন করতে হলো? নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 36টা কেন্দ্রে ইভিএম এর পরে স্টিকার লাগানো ছিল বিজেপির প্রতীক ঢাকা। একদম বহু গ্রামের সামনে মানুষ বলছে আমাদের বেরোতে দেয়নি, সিআরপিএফকে ঘিরে ধরে গ্রামের মানুষ আমরা ভোট দিতে যেতে পারিনি, কালকে আমাদের বলে গেছে। তাহলে এই যে সন্ত্রাসের পরিবেশ, বাংলায় চোরি ডাকাতি গুন্ডা বদমাইশি ছিল, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি এবং সন্ত্রাসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, এটাই করেছে পিসি এবং ভাইপোর কোম্পানি, যার জন্য আজকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছে। একদম এই মানুষের এই স্বতঃস্ফূর্ততা, শুনুন, মানুষ যখন দীর্ঘদিন ধরে তাদের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে পারেনি, আজ মানুষ যখন গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে পেরেছে, এই যখন 92% 93% ভোট পড়েছিল, এবং আমি আজকে 92% 93% ভোট পড়েছে, আপনার কথাটাই বলছিল, তখন এই তৃণমূল কংগ্রেস বলছিল এটা এসআইআর এর বিরুদ্ধে স্বতঃস্ফূর্ততা। যখন বাক্স খুললো তখন দেখা গেল যে এই পিসি ভাইপোর চোরের বিরুদ্ধেই স্বতঃস্ফূর্ততা মানুষের। অর্থাৎ আজকেও প্রমাণিত হয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ আছে এবং ফল তার প্রকাশ পাওয়া যাবে। একদম একটা জায়গায় প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছেন যে ডিজিটাইজড ফর্মে আমাদের এই ভারতকে নিয়ে আসতে হবে, ডিজিটাল ইন্ডিয়া বারবার শুনেছি। তবে দীপঙ্কর দ্বারা বা কেন্দ্র সরকার যতটা ডিজিটালাইজ করতে পারেনি, তার থেকে বেশি ডিজিটাল ফর্মে দুর্নীতি হয়েছে আর সন্ত্রাস হয়েছে ফলতাতে। আমি চেষ্টা করব সকাল থেকে ডিউটিতে থাকা আমাদের প্রতিনিধি মফিজুলকে যদি একবার টেলিফোনে ধরা যায়, তাহলে আমরা মফিজুলের থেকে শুনতে পাবো যে কি করে ডিজিটাল ফর্মে এবার এর আগে ফলতাতে ভোট লুট হতো আর মানুষকে ডিটেক্ট করা হতো, আইডেন্টিফাই করা হতো কে কাকে ভোট দিচ্ছেন ডিজিটাল পদ্ধতিতে। এমনি এরকম লাঠি বাঁশ দেখিয়ে নয়, ভয় দেখিয়ে, রক্তচক্ষু দেখিয়ে নয়, ডিজিটাল পদ্ধতিতে। কিভাবে? মফিজুলের থেকেই ফোনে শুনবো। আমি বিষয়টা বললাম না, সকালে আমার কাছে লাইভে ধরেছে, আমি চমকে গেছি শুনে যে এইভাবেও ভোট সন্ত্রাস হতে পারে। একটা বিরতির পর ফিরে আসছি, অবশ্যই আমাদের সঙ্গে সুদীপ্তা রয়েছেন, সুদীপ্তার সঙ্গে কথা বলবো। দ্রুত ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে আসলাম আবার, চেষ্টা করবো মফিজুলের সঙ্গে আমরা কথা বলতে। আচ্ছা, মফিজুল আমার সঙ্গে রয়েছে। মফিজুল, আমি আবারও তোমায় এই প্রোগ্রামে লাইভে ধরতে বাধ্য হলাম, কারণ যখন সকালে তুমি লাইভ দেখাচ্ছিলে ঠিক সেই সময় একেবারে লাইভ সম্প্রচারে একজন ডিজিটাল পদ্ধতিতে কিভাবে ক্যামেরা বসিয়ে ভোট দেখা হতো, ডিটেক্ট করা হতো যে কে কাকে ভোট দিচ্ছে, সেটা তুমি আমাকে লাইভে দেখিয়েছিলে। যদি তুমি এখন দর্শকদেরকে বলো যে আজকে সকালবেলা থেকে এই ডিজিটাল পদ্ধতিতে ভোটারকে ডিটেক্ট করা যে কে কাকে ভোট দিচ্ছে, অভিজ্ঞতাটা কিরম ছিল, সেই ভদ্রলোক তোমায় কি বলেছিলেন আজকে সকালবেলায়? দেখো, তাদের এর আগে যেদিন সাধারণ নির্বাচন হয় গত 29 তারিখে, সেদিন কিন্তু বিভিন্ন রকম ভাবে কিভাবে আগে র্যাগিং হতো ভোটে, তার কিছু বর্ণনা এবং অভিযোগ তারা কিন্তু তুলে ধরছিলেন। এবং আজকের ক্ষেত্রে সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল।
যে আজকে যে নির্বাচন এতটাই তাদের কাছে উৎসবের মতো লেগেছে যে এই ধরনের ছবি বা চিত্র এর আগে কখনো ফলতায় দেখেনি, বিশেষ করে বিগত 10 বছর ধরে। যখন জাহাঙ্গীর খান এই এলাকার দাপট বাড়তে থাকে, জাহাঙ্গীর খানের মাথার উপর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন, তারপর থেকে তার যে বাহিনী ওই এলাকার সাধারণ জনগণকে কোনোভাবেই ভোট দানের যে স্বাধীনতা সেটা দিত না। তার আগে বিভিন্ন রকম ভাবে বাড়িতে গিয়ে হুমকি, বা যারা হুমকিকে উপেক্ষা করে ভোট অন্যদিকে দেওয়ার চেষ্টা করেছে তাদের পরবর্তী সময়ে বাড়িঘর ভাঙচুর করা, পার্টি অফিসে তুলে নিয়ে যে মারধর, সন্ত্রাসের যে পরিবেশ তৈরি করা, সেগুলো তো আছে। আমরা সারাদিন সেই বক্তব্য শুনিয়েছি, দেখিয়েছি, কিন্তু স্পাই ক্যাম্প বসানোর ব্যাপারটা যদি একবার বলো। বিজেপির যিনি প্রার্থী রয়েছেন দেবাংশু পান্ডা, তার সরাসরি এই অভিযোগ। 189 নম্বর বুথে সাধারণ নির্বাচনের দিন তিনি যখন ওই বুথ পরিদর্শন করতে যান, সেখানে গিয়ে দেখেন যে বুথ কেন্দ্রের মধ্যে বুথের মধ্যে দুটো স্পাই ক্যামেরা এখানে কিন্তু লাগানো ছিল। সেটা তিনি লক্ষ্য করেন, দেখতে পান, একটি ফ্যানের মধ্যে লাগানো ছিল, আর একটি এমন একটা গোপন জায়গায় লাগানো ছিল যেটা সাধারণত ভোটারদের নজরে আসবে না, কিন্তু তিনি তার নজরে সেটা আসে এবং তিনি নিজের মোবাইলে সেটা ভিডিও করেন যে কিভাবে স্পাই ক্যামেরার মাধ্যমে বাইরে থেকে নজরদারি চালানো হচ্ছিল যে ভোটাররা ঠিক কোন জায়গায় ভোট দিচ্ছে। এবং যখন সকালে তুমি কথা বলছিলে, এক ভোটার বললেন যে এর আগে সে যখন ভোট দিয়ে বেরিয়ে এসছে তাকে বেধড়ক ভোট কেন্দ্রের বাইরে মারা হয়েছে। সে বলছে অবাক হয়ে গেছি আমি দেখে যে আমি বিজেপিকে ভোট দিয়েছি, জানলো কি করে। তারপর বোঝা গেছে যে স্পাই ক্যাম্প 2021 সালের নির্বাচনেও লাগানো ছিল। সেই অভিযোগ সরাসরি মানুষ করেছেন আজকে সকালবেলা তোমার ক্যামেরায়। একবারে সেখান থেকে সেটাই তোমাকে বলছিলাম যে সাধারণ যারা ভোটার তাদের পক্ষে জানার বিষয়টা ছিল না বা তাদের নজরেও আসেনি। তারা মার খাচ্ছেন এবং তাদেরকে সরাসরি বলা হচ্ছে যে তারা নাকি তৃণমূলে ভোট দেননি, ফলে সেটা তারা কিভাবে জানতে পারছেন। এখানে যেমন স্পাই ক্যামেরার ব্যাপারটা আছে, তার পাশাপাশি আতর লাগানোর বিষয়টাও রয়েছে। হাত ছুঁকে বলে দেওয়া হচ্ছিল যে সে তার হাতটা আঙুল কোন জায়গায় পড়েছে। মানে এই যে মানে সাইন্টিফিক ওয়েতে র্যাগিং করা, এটা যে চলতো, তার জন্য সাধারণ জনগণ বা ভোটাররা তারা ব্যাপকভাবে অত্যাচারিত হয়েছে। এটা সাধারণ নির্বাচনের দিন যখন বিজেপি প্রার্থী তিনি ধরে ফেলেছিলেন, সেই বিজেপি প্রার্থীকেও কিন্তু বুথের মধ্যে আটকে রাখা হয়েছিল এই জাহাঙ্গীর খানের বাহিনীদের দ্বারা। তাকে বেরোতে পর্যন্ত দেওয়া হয়নি, তাকে হ্যাকেল করা হয়েছে। পরবর্তীকালে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। আজকে কি বুঝলে মানুষ কতটা উৎসাহী? ছোট্ট করে বলো, আমি তারপরে প্যানেলে ফিরে আসবো আবার। এক কথাই বলি, মানুষ একটা শব্দই তারা বলছে যে এখান থেকে ভয় আউট হয়ে গেছে, ভরসাহীন হয়েছে। তাই তারা স্বাধীনতা ফিরে পেয়েছেন ভোট দেওয়ার ক্ষেত্রে। ভোট দেওয়ার স্বাধীনতা ফিরে পেয়ে তারা কার্যত উৎসব পালন করেছে। আর একটা জায়গা মফিজুল জিজ্ঞেস করবো, আজকে তুমি আমাকে সকালে দেখিয়েছো যে আজকে পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে বাড়ি বাড়ি আজও যাচ্ছে জাহাঙ্গীরের পাড়াতে। আজকে সকালেও গিয়ে বলছে আপনারা কেউ ভয় পাচ্ছেন না তো? এই ছবিটাও তুমি দেখিয়েছো সকালে। কারণ এতটাই ভয়ের পরিবেশ ছিল যে মানুষের মধ্যে কনফিডেন্স বাড়ানোটা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল, নির্বাচন কমিশনের কাছে। যে কারণে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে জাহাঙ্গীরের যেখানে বাড়ি তার বুথ এলাকায়, সেই এলাকায় প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানো যে আমরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আছি, আমাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী আছে, ভয় নেই, আপনারা বুথে যান, নির্ভয়ে ভোট দিন। এখন কোন রকম কোনো অশান্তি হলে আমরা আপনাদের পাশে সঙ্গে সঙ্গে থাকবো, নিশ্চিন্তে ভোট দিন। এই যে অভয় দেওয়া, এই ছবিও কিন্তু আমরা পুলিশের তরফ থেকে আজকের দিনে দেখেছি। একেবারে অনেক ধন্যবাদ মফিজুল তোমাকে টেলিফোনে আমার সঙ্গে কথা বলবার জন্য। আমি সুদীপ্তার কাছে আসবো। সুদীপ্তা, এরকম মার্জিনটা এরকম হতো, মানে তুমি দেখলে জানলে অবাক হয়ে যাবে যে জয়ী প্রার্থী সে ভোট পাচ্ছেন প্রায় 2 লাখের মতো। তুমি জানবে যে সেকেন্ড যে পজিশন গতবার ফলতায় ছিল, সে কত ভোট পেয়েছে? সে পেয়েছে 14,000 সামথিং। মানে বোঝো 2 লাখ আর কোথায় 14,000। যে তৃতীয় হয়েছে তারটা শুনলে তুমি আরো চমকে যাবে, 1-1.5 হাজার মতো ভোট পেয়েছে সেই ব্যক্তি। মানে বুঝতে পারছো যে এই মানে কারা ভোট দিতেন, কাকে ভোট দিতেন আর কিভাবে ভোট হতো। মানে ভোটের নামে প্রহসনকে আজকের দিনে দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে এই ছবিটা দেখে? আমার না মনে, আজকে আমার সহনাগরিক ফলতার যারা, তারা একটা নতুন স্বাধীনতা দিবস পেলেন বলে আমি মনে করছি। এবং সেই সাথে আমি মনে করতে চাইছি ফলতার বিধায়ক স্বর্গীয় তমনাজ ঘোষ আজকে স্বর্গে বসে বোধহয় তার মুক্তি, আজকে সত্যি তিনি মুক্তি পেলেন। তাকে যেভাবে উত্তক্ত করা হতো, এই যে ভোটের মার্জিনটা, এর কোড ল্যাঙ্গুয়েজ ছিল তবলা বাজানো। তমনাজ ঘোষকে বলা হতো তবলা বাজছে তো, তবলা বাজছে তো।
এইভাবে তাকে উত্তক্ত করা হতো, পরবর্তীকালে ওর উপর এই জাহাঙ্গীর বা বাহিনীকে চাপিয়ে দেওয়া হলো, যে তার নানাভাবে তাকে হেনস্থা করা। তিনি আজকে আর নেই, তার হেনস্থা করার পর আমি আর মানে আর বলছি না, কিন্তু এইটুকুই বলতে চাইছি, একটি রাজনৈতিক দল তার মত এবং পথকে মানুষ মান্যতা দেবে, অথবা তার বিপরীত দলের দিকে মানুষ চলে যাবে মত এবং পথের দিকে। কিন্তু কোন রাজনৈতিক দল কি এমন হতে পারে যে মানুষ ভয়ের কথা বলছে? এই যে ভয়ের আবহ গড়ে গ্যাংয়েরা, তাই তৃণমূল কংগ্রেস এই যে আজকে এইভাবে ঝুরঝুর করে ভেঙে পড়ছে। বাম কংগ্রেস গত বিধানসভাতেই শূন্য ছিল, কিন্তু কেউ ভেঙে পড়েনি, তাদের কারোর মানে কি ক্যান্ডিডেট পালিয়ে যায়নি। এই যে আজকে ময়দান থেকে পালিয়ে যেতে হলো, এই অস্বাভাবিক তোলাবাজি, দুর্নীতি এবং ভোট মানে চুরি করতে করতে ভোটটাকেও চুরি করা। তুমি বলছো যে নিজের প্রার্থী হিসাবে সরে আসাটা এটা তারই প্রমাণ। একেবারে তাই, মনোবল ভেঙে গিয়েছে, যার মানুষের কাছে যাওয়ার মুখ নেই, এত ভীষণ অত্যাচার করে ফেলেছে যে যেহেতু নিজেদের যে সরকার থাকলে যে জোটটা থাকতো সেই জোটটা তো থাকছে না। কিন্তু একটু আগে আমার দাদা বললেন, কিষাণুদা বললেন যে যখন খারাপ সময় গেছে তাদেরকে খাওয়ানো, তাদেরকে দেখা, তাদের পোশাক আশাক দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, হেল্প করা। কোভিডের কথা বললেন তো, কোভিডে তো ওর সরকার ছিল, তখন তো ওর সরকার দস্তুর মতো সরকার, কি করছিল সেটাই তো উনি করবেন, তাই তো না করলেই প্রশ্ন উঠতো, না করলেই প্রশ্ন উঠতো। ডাক্তার দেবাঞ্জন দাস যাও ডাক্তার ভ্যাকসিন বিক্রি করেছিল কোথায়, কাকে মেরে দিয়েছিল? ওদের এমপিকেই মেরে দিয়েছিল, সেই যে মিমি চক্রবর্তীকেই দিয়েছিল ফলস ইনজেকশন। তাই এ তো কিষাণুদা প্লিজ। না, এখানে তমন্নাস ঘোষের নাম উঠে এলো, নিশ্চয়ই উনি ফলতার বিধায়ক ছিলেন, তাহলে উনি তো তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক ছিলেন, উনি তো চর মেরেছিলেন, দুবারের বিধায়ক ছিলেন, চর মেরেছিলেন জাহাঙ্গীর, আপনি নিশ্চয়ই জানেন এটা। এবং সেটা দয়া করে আপনি ওখানে যাননি, কার অঙ্গুলি মেলানো সেটাও আপনি আমার থেকে আরো বেশি ভালো জানেন। বাবু আপনি ভদ্রলোক, ফলতায় যাননি, তাহলে আপনার অবস্থা তমাদার মতন হবে। আমি বলি কি, তো তিনিও তমন্নাস ঘোষও আমাদেরই বিধায়ক ছিলেন, দুর্ভাগ্যবশত না দিয়ে বের করে দিয়েছে। তমন্নাস ঘোষকে যারা আজকে স্মরণ করছে, তো সেই ইতিহাসটারও তৃণমূল কংগ্রেসেরই ইতিহাস। আচ্ছা, একটা বিরতি নেই কথা বলে রাখি, একটা এমএলএ কে চরমালে একটা গুন্ডা। দাদা একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। তৃণমূলের একাংশ যারা এখন দলের মধ্যে রয়েছেন, যারা এখন বিধায়ক, তাদের মুখেও এটা পরিষ্কার হচ্ছে যে তৃণমূলে থাকা মানেই যে সে তৃণমূল তা কিন্তু নয়। খুব পরিষ্কার এটা প্রমাণিত হচ্ছে যে এক অংশের কথা শোনাই হয় না। খুব পরিষ্কার এটা যে সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্ত তাদের মনঃপুত না হলেও তাদের মাথা নিচু করে মেনে নিতে হয়। আর যারা দল থেকে বহিষ্কৃত বা বেরিয়ে গেছেন বা সাসপেন্ডেড, তারা যা বলছেন সেটা আমি টিভিতে বসে আর বিড়ম্বনা বাড়াতে চাই না। এখন যারা দলের মধ্যে রয়েছেন, ফিরহাদ হাকিমের মতো একজন ব্যক্তি, মেয়র, তিনি বলছেন যে আমি কারোর ইজারা নিয়ে বসে নেই, তার দায়িত্বে সে বুঝবে। হ্যাঁ, কুণাল ঘোষ এর মতো একজন মুখপত্র যে বেলেঘাটার থেকে এবার জিতে এসছে, সে বলছে ওটা ওনার ব্যক্তিগত বিষয়, এটা উনি বুঝে নিক, এটার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে এখনো দলের অ্যাক্টিং পদে রয়েছে, তার সম্পর্কে দলের মধ্যে এই ধরনের বিক্ষোভ, আপনি কিষাণুদা কি বলবেন? আমি একটা বিরতির পরে ফিরে আসি। ঋতব্রত ব্যানার্জি কি বলেছেন আর বললাম না, সবাই সবটা জানা। ফিরে আসছি কারণ হাইকোর্টে বিড়ম্বনার মুখে পড়লেন আবার অভিষেক। এই ইস্যুতে নজর রাখবো, যেখানে ভোটের আগে উত্তেজনামূলক বক্তব্য রাখবার জন্য বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল, সেই প্রেক্ষিতে আজকে আদালত কিছু নির্দেশ দিয়েছেন। সেই বিষয় নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে আসলাম ঘটনার পরম্পরার স্বার্থে এই বিষয় নিয়ে জাস্ট আমাকে 2 মিনিট সময় দেবেন, কারণ আমাকে এই মুহূর্তে একটা বড় খবর ব্রেক করতে হবে। সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশে বকরি ঈদ সম্পর্কিত এবং পশু কোরবানির ক্ষেত্রে সরকারি নির্দেশিকাকেই বহাল রাখছে কলকাতার সর্বোচ্চ আদালত। 27 এবং 28 মে ঈদের দিন বিশেষ ছাড় ধর্মীয় কারণে দেওয়ার যে আবেদন জানানো হয়েছিল, সেটাকে মান্যতা দিলেন না মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই মুহূর্তের বড় খবর, যেটা আবারও আরেকবার বলছি,
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কোনো রকম ধর্মীয় কারণে ছাড়ের যে প্রস্তাব এসেছিল সেটাকে মানলেন না। আমি চলে যাব অভিরূপা হাজরা, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অভিরূপা, আমাকে জানাও যে মহুয়া মৈত্র তৃণমূলের সাংসদ এবং বিধায়ক আখরুজ্জামান যে অনুরোধটা জানিয়েছিলেন কোর্টের কাছে যে ধর্মীয় কারণে 13 তারিখের যে সরকারি নির্দেশিকা সেই ক্ষেত্রে বিচার বিবেচনা করা হোক, আজকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ঠিক কি বললেন? দেখো, প্রকাশ্যে পশু বলি নিয়ে যে 13 মে রাজ্য সরকারি যে একটা নির্দেশিকা বা বিজ্ঞপ্তি জারি ছিল, সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে একাধিক জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিলেন মহুয়া মৈত্র এবং অন্যান্যরা। তো সেক্ষেত্রে মহুয়া মৈত্রদের একটা আবেদন ছিল যে ওই দুদিনের জন্য, অর্থাৎ বকরিদের যেহেতু 7 দিনের মধ্যে বকরিদ, তাই বকরিদের জন্য এই প্রকাশ্যে পশু কাটার নির্দেশিকাটা বহাল রাখা হোক, এই বিজ্ঞপ্তিটাকে ওই দুদিনের জন্য শিথিল করা হোক। সেক্ষেত্রে আদালত মনে করেছে যে এই কষাই নিয়ে রাজ্যের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটা আপাতত বন্ধের বা অন্তর্বর্তী নির্দেশিকার কোনো প্রয়োজনীয়তা নেই, সুতরাং এটা বহাল। বকরি ঈদ নিয়ে এই মুহূর্তে অন্তর্বর্তী কোনো আদেশের প্রয়োজন নেই এবং 1950 সালের আইনের বৈধতা বিষয়টি নিয়ে দীর্ঘ শুনানির প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন যে 46 বছর ধরে এই আইনই কার্যকর হয়েছে এবং প্রকাশ্যে গরু কাটতে চাওয়া, প্রকাশ্যে পশু কাটতে চাওয়া এই যে আবেদন, এটা কখনোই গ্রহণযোগ্যতা পায় না সমাজের বুকে। সুতরাং রাজ্য সরকারের যে নির্দেশিকা জারি হয়েছে সেটা মানতে হবে এবং সেটা মেনে প্রকাশ্যের বাইরে গিয়ে, অর্থাৎ আড়ালে আবদালে যেভাবে পশু নির্মাণ প্রক্রিয়াকরণ চলে ঠিক সেই নিয়মাবলী মানতে হবে, এমনটাই জানানো হয়েছে। পাশাপাশি হলফনামা তলব করা হয়েছে এবং আবেদনকারী রাজ্যের বিজ্ঞপ্তিকে স্থগিতাদেশে যেটা আবেদন করা হয়েছে সেই আবেদনও খারিজ করা হয়েছে। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথীর ডিভিশন বেঞ্চ বলেছে যে পশু মাংস কোরবানির পর্যাপ্ত পরিকাঠামো রাজ্যের আছে কিনা সেটা বিবেচনা করে দেখবে কলকাতা হাইকোর্ট, আর সেটা রাজ্য বিবেচনা করে দেখে কলকাতা হাইকোর্টকে জানাবে, তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। তবে আপাতত এই সামনেই যে বকরি ঈদের জন্য যে ছাড় চেয়েছিল আবেদনকারীরা, ওই প্রকাশ্যে পশু হত্যার জন্য যে ছাড় চেয়েছিল সেই ছাড় গ্রাহ্য করলো না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, জানিয়ে দিয়েছে যেভাবে আড়ালে আবদালে যে নির্দেশিকা বহাল রয়েছে এবং ওই বিজ্ঞপ্তি অনুযায়ী যা যা বলা রয়েছে সেগুলো মানতেই হবে। একদম, ধন্যবাদ অভিরূপা, ধন্যবাদ। আর সেই সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে যে ফিট সার্টিফিকেট লাগবে, অর্থাৎ পশুর স্বাস্থ্য এবং তার বয়স এই দুটো বিবেচনা করতে হবে এবং তার জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে ফিট সার্টিফিকেট ছাড়া ওপেনলি, যেটা অভিরূপা বলছিলেন যে ওপেন জায়গায় দাঁড়িয়ে এই ধর্মীয় কারণে যে ছাড় চাওয়া হয়েছিল হাইকোর্ট কিন্তু তাতে মান্যতা দিলেন না। 1950 সালে যে আইন রয়েছে সেই আইনকে আরও বিচার বিশ্লেষণ বা তাই নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু এখন আপাতত ধর্মীয় কারণে যে ছাড়ের প্রস্তাব এসেছিল বিভিন্ন জনস্বার্থ মামলা এবং তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান এবং সাংসদ মহুয়া মৈত্র যে আবেদন করেছিলেন তাকে মান্যতা দিলেন না হাইকোর্ট। পরের যে বিষয়ে আমরা আজকের অনুষ্ঠানে আলোচনায় আসব সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের আগে একাধিক জায়গায় উত্তপ্ত বক্তব্য রেখেছিলেন ভোট প্রচারের সময়, সেটা নিয়ে মামলা রুজু করা হয়েছিল, অভিযোগ জানানো হয়েছিল এবং তার প্রেক্ষিতে যে মামলা হয়েছে সেই মামলার ক্ষেত্রে অভিষেকের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশিকা আজকে দেওয়া হলো। আমি এই জায়গাটা নিয়ে আবার আলোচনায় যাব। আমি দাদাকে বলবো, দীপঙ্কর দাকে, এই বিষয়ে কিভাবে দেখবেন এবং মোটামুটিভাবে জুলাইয়ের শেষ দিন পর্যন্ত কিন্তু একটা রক্ষা কবচ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, রক্ষা কবচ আদালত দিয়েছে, সে ব্যাপারে আমরা আদালতের বাইরে নই, আদালতের বিষয়কে মানতে, কিন্তু আপনাদের মাধ্যমে বলে যেতে চাইছি যে রক্ষা কবচ আদালত যেদিন শেষ হবে তার পরের দিন থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে। কারণ যে ব্যক্তি বলতে পারে সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন, যাকে সংবিধানের 324 থেকে 329 নং ধারায় নির্দিষ্টভাবে দায়িত্ব দিয়েছেন, সেই নির্বাচন কমিশনের প্রধান তাকে বলেছিলেন কি, ভ্যানিশ কুমার, আপনি যেখানে যান না কেন আপনাকে 4 তারিখের পরে খুঁজে নিয়ে আসবো, পালাবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে যে সমস্ত কটূক্তি করেছিলেন সেগুলো আপনাদের আর্কাইভ থেকে শুরু করে সব জায়গায় আছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে শুরু করে যতগুলো কটূক্তি করেছেন সব আছে। শুধু তাই না, কটূক্তি করার তো একটা রাজনৈতিক পলিসিতে এক জায়গায় গেছেন, কিন্তু যেভাবে উস্কানি দিয়েছেন এই সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করতে, যে 4 তারিখ 12টার পর থেকে মানে খেলা হবে, এবার যে খেলা হবে সেই খেলা জন্য আগে থেকেই আমরা কি বানাচ্ছি,
মৃত্যু শ্মশান বানাচ্ছি, হচ্ছে গিয়ে চুল্লি বানিয়ে রাখছি যে মরবে এবং চুল্লিতে দেবো, এই যে মানসিকতা, অর্থাৎ মানুষকে পিটিয়ে মারো, মেরে তাদেরকে চুল্লিতে দিয়ে আগুনে পুড়িয়ে মারো, এই যে পোড়াও জ্বালাও হত্যা করো, সরকারি বিভিন্ন বাহিনীর পরে আক্রমণ করো, লাঠি ঝাঁটা নিয়ে রুখে দাঁড়ান, আপনারা যাবেন না কেন? এই যে র্যাম্পে নেমে নেমে এই যে র্যাম্পে স্টাইলের যে রাজনৈতিক প্রক্রিয়া পশ্চিমবঙ্গের বুকে শুরু করেছিলেন ডায়মন্ড মডেল আর জেলে গেছে। ডায়মন্ড মডেলের প্রার্থী, তার হয়ে প্রচার করতে যাওয়ার জন্য কেউ নেই, কারণ আমরা বলেছিলাম যে ব্যক্তিটার পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে কোনো আইডিয়া নেই, 2011-এর পরে লিফটে এসে শুধুমাত্র ওই 30B হরিশ চ্যাটার্জি রিলেটিভ হওয়ার জন্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্ষমতা দখল করে রেখেছিলেন, এবং যার আগে 2000 পুলিশ নিয়ে যে ঘুরতো, সেই সামান্য একজন সাংসদ সে মানুষকে সন্ত্রাসের বাতাবরণে নিয়ে গিয়েছিল। একটা সম্প্রদায়কে উস্কানি দিয়ে বলেছিল যদি রেজাল্টটা উল্টো হয়ে যেত। আমি আজকে বেচি নদীর উপর দিয়ে আসছিলাম, যে মাঝিটা ছিল সেই মাঝিটা আজকে বলছে স্যার যাচ্ছেন, বলছে যে আজকে আমি 4 তারিখে রেজাল্ট পাল্টে গেলে কি হতো, বলছে যে নদীতে না এখানে জলের সাথে লাশ ভেসে যেত। একদম বাস্তব কথা বলছে, বেচি নদীতে লাশ ভেসে যেত, বাস্তব কথা বলছে একজন মাঝি, বলছে বেঁচে গেছি। আমি এবার এই যে বাতাবরণ, এই সন্ত্রাস, দাদা, এটা থেকে মানুষ মুক্তি পেয়েছে, এটাই হচ্ছে বড়। আচ্ছা, এই রায়ের সুদীপ্তার এটা জানা আছে, এই বিষয়ে হাইকোর্ট বলেছেন যে তদন্তের সাহায্য করতে হবে, 48 ঘন্টা আগে নোটিশ দিলে তাকে অ্যাপিয়ার হতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও বিদেশে যেতে পারবেন না কোর্টকে না জানিয়ে, এবং জুলাইয়ের শেষ দিন পর্যন্ত তাকে রক্ষা কবচ দেওয়া হলো। এই জায়গাতে রক্ষা কবচটা দেওয়া হলো যে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে আপনি অ্যারেস্ট করতে পারবেন না। কিন্তু একটা জায়গা যেটা খুব অবাক লাগছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে কিছু মানুষ, অতি উৎসাহী মানুষ, যেটা একেবারেই উচিত নয় বলে আমরা মনে করি, তারা কি করছেন, সেলফি তুলছেন, কেউ দরজা ঠেলে ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন, বা কেউ নানান রকম কটূক্তি মন্তব্য করছেন, কেউ চোর বলে চিৎকার করছেন, এগুলো করছেন, এটা করছেন। আজকে তৃণমূলের নেতাদের দেখতে পাচ্ছি সুদীপ্তা, তারা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী আছেন, তার 2টি সন্তান আছে, একদম ঠিক, সেখানে করা উচিত নয়। কিন্তু তৃণমূল নেতারা যখন মঞ্চে দাঁড়িয়ে কটূক্তি করতেন, তখন তারা কি দেখতেন যে কার বাড়ির স্ত্রী রয়েছে বা বাচ্চাদের কান অব্দি মাইকের আওয়াজটা পৌঁছবে কিনা, সেটা তারা ভেবে দেখতেন কখনো? সুদীপ্তা, এই যে আলোচনা চলছে, এই যে জাহাঙ্গীরকে নিয়ে, জাহাঙ্গীরের না 26শে মে পর্যন্ত রক্ষা কবচ ছিল, কিন্তু সেই রক্ষা কবচ ওকে রক্ষা করতে পারলো না, ওকে ভরসা দিতে পারলো না, ও ভয় পেয়ে গেল যে ও যখন এখন প্রার্থী নয়, ওর রক্ষা কবচ তুলে নেওয়া, সেটা প্রার্থী হতে পারলো না, সেই পরদিনকে ডিক্লেয়ার করলো। আজকে যে ভদ্রলোককে নিয়ে আমরা আলোচনা করছি, মানুষ বাড়ির সামনে যাচ্ছে কেন? তো গদ্দাফির বাড়িতে মানুষ গিয়েছিল, একটা বাড়ির থেকে বার করে নিয়ে এসেছিল কেন? একজন মানুষের প্রতি, সাধারণ মানুষের এইরকম ঘৃণা থাকবে কেন? আগে সেই উত্তরটাকে খুঁজুন তো, কেন হবে তার বাড়ির সামনে? ভোটে কেউ, সিপিএম তো ভোটে হেরে গিয়েছে, কংগ্রেসও ভোটে হেরে গিয়েছে, কিন্তু কারণকে বাড়ির থেকে বার করে নিয়ে এসে প্রায় মানুষ মারতে উঠছে না। কিন্তু সুদীপ্তা, এটা তো বাম আছে না। আমাকে একটু এটা সুদীপ্তা বলুন, যে মঞ্চে দাঁড়িয়ে একটু কড়া ভাষণ দিলে সামনে থাকা লোকেরা হাততালি দেয়, এটা খুব স্বাভাবিক, এবং এটাকেও দীপঙ্কর দা বলছেন এটা একটা পলিটিক্যাল স্টান্ট হতে পারে, কিন্তু এর মধ্যে আপনার হিংসাশ্রয়ী জায়গাটা কংগ্রেসের তরফ থেকে কোথায় অ্যাডমিট করা হচ্ছে? আমরা হিংসা দেখতে পাচ্ছি প্রতিটি ক্ষেত্রে। দীপঙ্কর দা বলছেন এর মধ্যে একটা ইনস্টিগেশন ছিল, মানুষকে যদি কেউ বলে যে আমি শ্মশান তৈরি করে দেবো, বিকজ অনেক মানুষ সেখানে এরপরে আসবে, এটা যদি কোনো ক্ষমতাসীন কোনো ব্যক্তি, কোনো টম ডিক হ্যারি বলছে না, অনুব্রত একজন দলীয় কর্মী, তিনি যেটা বলতে পারেন, একজন সাংসদ শিক্ষিত যেটা বলতে পারে না, এই শিক্ষাটা, এই রুচিটাই এই ভদ্রলোকের নেই বলে আজকে দলের মধ্যেও ওর বিরুদ্ধে এত বিষোদ্গার হচ্ছে। ক্ষমতা থাকতে হয়, ক্ষমতার যিনি অপব্যবহার করলে তার কি দুর্দশা হয়, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে কিষাণুদে, এবার আপনার কাছে যাব, আপনি কিভাবে ডিফেন্ড করবেন এই যে বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক ছিল, এর সঙ্গে ব্যক্তি ইনস্টিগেশনের কোনো সম্পর্ক ছিল না? বড় বটগাছ পড়লে জমি একটু নড়ে, তাতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়, এইটা কোন প্রশাসনিক প্রধান বলেছিলেন? 1984 সালে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সারা দেশ জ্বলেছিল। সেই দলের প্রতিনিধি যখন অন্যের মূল্যায়ন করে,
তখন কি বাধ্যবাধকতা থেকে কি বলা হচ্ছে আমি জানি না। সকলকে নিজের দিকটা দেখা উচিত। আমি আবার বললাম, ফলতাতে আপনারা যা অভিযোগ তুলে এনেছেন সেটা যদি রাজনৈতিক মানুষের জনরোষের মুখে এভাবে কাউকে পড়তে হয়নি। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করবেন না অন্য কিছুকে, একটা মৃত্যুকে, একটা ঘটনাকে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যের সঙ্গে তুল্যমূল্য হয় না। আপনি হয় বোঝেননি, নইলে ইচ্ছা করে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনার নাম্বার বাড়বে না কেন? শিখ মারা গেছিল 1984 সালে। আপনাদের সামাজিক সম্মান আছে। আমি এখনো মনে করি তৃণমূল করলেও আপনার সামাজিক সম্মান আছে, আপনি সেই সামাজিক সম্মানটাকে নষ্ট করছেন। আপনাদের প্ররোচনায়, নেতৃত্বের প্ররোচনায় কত শিখ ভারত জুড়ে মারা গেছে 1984 সালে। তার বিচার তারা পেয়েছে। নিশ্চয়ই তো তাদের বিচার পরবর্তীকালে আপনারা সজ্জন কুমার এসকেএল ভগতকে প্রার্থী করেছেন। কে বললে হয়নি? আপনার আইন ব্যবস্থার ধারণা নেই, আপনি জানেন না, হয় আপনার আইন ব্যবস্থার উপর বিশ্বাস নেই, আর নইলে আপনি জানেন না। আমি কোনটা বলবো আগে বলুন। আপনার সময় আটকায়নি, এতটা সৌজন্য রাখুন। ইতিহাস যদি আপনি খোলেন না, ইতিহাসে আমারও গ্র্যাজুয়েশন আছে, সবাই জানে। তাহলে তো বলতে হয় আরো পিছনে যেতে হয়। যদি কি ধরনের রক্ত যে রাজনৈতিক দলের হাতে, আচ্ছা, সমস্যা কংগ্রেস বলেছিল মানে আমি বলেছি, বিজেপি বলেছিল মানে আমি বলেছি সেটা নয়। আসুন একটা বিরতি নেব। না, আমি একটা বিরতি নেব। কংগ্রেস বা বিজেপির অনুগত ছাত্র তো তৃণমূল নয়, বা কংগ্রেস বলেছে বলে আমি বলবো এটা কোনো যুক্তি নয় কিষাণুদা। কংগ্রেসের কোনো নেতৃত্ব যদি বলে থাকে সেটা অন্যায়, বিজেপির যদি কোনো নেতা বলে থাকেন তো সেটাও অন্যায়। হ্যাঁ, কিন্তু যেহেতু এখানে মামলা মোকদ্দমার বিষয় আসছে, আপনারা তো কোনো বিজেপি নেতা বা কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা করেন, আর আপনি 1986 সালের কথা বলছেন। সেই যাই হোক, আমি আর সেই শব্দটা ব্যবহার করছি না, শিখ সম্প্রদায়ের উপরে যে ঘটনা ঘটেছিল। কিন্তু আমার কথা হচ্ছে, তাই বলে এই মানে একটা নতুন সরকার যেটা 2011 সাল থেকে চলছে, তার যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই কথা বলবেন, বা যেগুলো ভোটের সময় সবাই বলেন, এটা এখন আজকের দিনে দাঁড়িয়ে কন্ট্রোল হওয়া উচিত কিনা, এখানে দাঁড়িয়ে হচ্ছে আলোচনা। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি, শেষ অংশের আলোচনায় থাকবো, সঙ্গে থাকবেন। আবারও আলোচনায় আমরা আসলাম, এবং একটা জায়গা একেবারে অস্বীকার করার কোনো জায়গা নেই যে সেটা কিন্তু সীমান্তে কাঁটা তার দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু খুব পরিষ্কার, এবং খুব পরিষ্কার এটা হয়ে যাচ্ছে যে এতদিন আটকে থাকা কাজ হচ্ছে। ঠিক এই কথা বলতে গিয়ে আমার কানের মধ্যে বাজছে যে বারবার করে হাওড়া এলাকার মানুষ বলেছিলেন যে 18 বছর ধরে হাওড়া পুরসভার ভোট হচ্ছে না, অর্থাৎ হাওড়া পুরো নির্বাচন আটকে ছিল। আমি প্রায় 13 বছর ধরে প্রায় আটকে ছিল। আমি কিষাণুদার কাছে যাব। কিষাণুদা, এই 13 বছর আটকে থাকার পর আজকে যেটা মুখ্যমন্ত্রী বললেন শুভেন্দু অধিকারী, যে হাওড়ায় পুরসভার ভোট হবে, আপনি কি একটু বলবেন যে এই যে বিভিন্ন কলেজের ভোট বা হাওড়া পুরসভার ভোট, এগুলো দিনের পর দিন আটকে রাখার মূল উদ্দেশ্য কি ছিল? দেখুন, হাওড়ার ভোটটা আটকে ছিল রাজ্যপালের জন্য। তার কারণ হচ্ছে হাওড়া পুরসভার সাথে বালি পুরসভাটাকে আলাদা করে রাজ্য সরকার এইটার ফয়সলা নিয়ে গভর্নরের কাছে অ্যাপ্রুভালের জন্য পাঠিয়েছিলেন, যেই ফাইলটা অ্যাপ্রুভ করেন। যেইভাবে বিশ্ববিদ্যালয়গুলোতেও ভাইস চ্যান্সেলর নিয়ে দীর্ঘদিন ধরে একটা অচলাবস্থা চলেছে, যেহেতু গভর্নর সেগুলো মানে। তো সুতরাং হাওড়া পুরো বোর্ডটা যেহেতু আগে ওটা বালির সাথে মার্চ করা হয়েছিল, পরবর্তীকালে সরকার ঠিক করে বালি মিউনিসিপ্যালিটিটাকে আলাদা করে দাও। এই সংক্রান্ত মন্ত্রিসভাতে ক্যাবিনেট অ্যাপ্রুভ করে সেটাকে পারিত করে দেওয়া হয়েছিল, ক্যাবিনেট অ্যাপ্রুভাল এটা ডিসিশন হয়ে গেছিল, কিন্তু গভর্নর তার অনুমতি বা সম্মতি দেননি। দুই হচ্ছে কলেজ ইলেকশন, এটা আমিও ব্যক্তিগতভাবে দলের কাছে, এমনকি প্রাক্তদাকেও অনুরোধ করেছিলাম যে এই কলেজ ইলেকশন গুলো করে, যেহেতু আমরাও ছাত্র রাজনীতি থেকে উঠেছি, তো আমরাও কলেজ রাজনীতি থেকে উঠে এসেছি। শুধু আমরা এই জিনিসটাকে আমরাও মনে করি, ব্যক্তিগতভাবে তো আমি মনেই করি যে কলেজ নির্বাচন হওয়া উচিত। তার কারণ হচ্ছে আগামী দিন যাদের রাজনীতিতে ইন্টারেস্ট, এরা কলেজ রাজনীতি থেকেই, অন্তত বাংলার রাজনৈতিক সংস্কৃতি তারা ওখান থেকে উঠে এসেছে।
কিন্তু আগের বক্তব্যতে 2-3টে কথা বলি। 2021-এর পর ভবানীপুর বাই ইলেকশনেও আমরা জানি বিজেপি সরে দাঁড়িয়েছিল সম্ভবত। তো সুতরাং দেখুন, সাময়িক বিপর্যয়ের সময় অনেক কিছু হয়, সেটাকে স্থায়ী ধরে নেওয়া বা সেটা খড়কুটোর মতো সবাই প্রিয়াঙ্কা টেবরিয়াল ভোটের দিন আমরা কাউন্টিং এ ছিলাম, আমি ব্যক্তিগতভাবে ছিলাম। দাদা আপনি তো পরিসংখ্যান জানেন সবসময়, ঠিক মনে হয় ভুলে গেছেন। আসলে নির্বাচনে হারের পর আপনার একটু বিপর্যয় হয়েছে, বোঝা যাচ্ছে, কারণ আপনি তো পরিসংখ্যান আমাদের থেকে ভালো, খুব ভালো জানেন। প্রিয়াঙ্কা টেবরিয়াল বলেছিল হারেনি, আমরা দেখেছি কে সরে দাঁড়িয়েছিল, কে সরে দাঁড়িয়েছিল। প্রিয়াঙ্কা টেবরিয়াল লড়েছিল, আমরা সজল কথা ভোট কাউন্টিং এ গেছিলাম। কাউন্টিং এ যাওয়ার পর যখন হারছিলাম, ভিতরে ঢুকে আপনাদের মাসের বাইরে বলছে কি আর কত সময় থাকবে, বাইরে আসার পরে ইট মেরেছিল, মাথায় এখন সিম্বল আছে। শুনে নিন, ভুলভাল বলছেন কেন? জানি হারলে একটু বিপর্যয় হয়, গরু হারালে যে অবস্থা হয় সেই অবস্থা আপনাদেরও হয়েছে। 2021 সালে আপনাদের বিধায়ক সংখ্যক কমে গেছিল নির্বাচিত হওয়ার পরে, এটাও বাংলার মানুষ দেখেছে। তো সুতরাং এই সাময়িক পরাজিত হওয়ার পর সাময়িক বিপর্যয় নেমে আসে, ওটাকে এত বড় করে আমি একটু সুদীপ্তার কাছে আছি, সন্ত্রাস দেখেছি, সময় কমে আসছে, তৃণমূলের সন্ত্রাসের কথা বলছে দাদা সময় কমে আসছে, সময় কমে আসছে। কিষাণুদার এক একটা কথা এত সুন্দর বলেন, মানে আমি ওনার থেকে না মানে সত্যি শেখার অনেক কিছু আছে। কিষাণুদার ছোট্ট করে একটা উদাহরণ, কিষাণুদা একটা জায়গায় এক্সাম্পল করলেন যে বিজেপিরা তো জেতার পরেও বিধায়ক সংখ্যা কমে এসেছিল, খুব সুন্দর। আর কালকে তৃণমূল কংগ্রেস প্রথম অ্যাজিটেশন করলো বিধানসভা এলাকায়, সেখানে 80 জন বিধায়কের মধ্যে মাত্র 35 জন উপস্থিত ছিল। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের পরের দিনই বিধায়কদের ডেকেছিলেন, সেই দিন 11 জন বিধায়ক জানেনি, পরের দিন অন দ্য ভেরি নেক্সট ডে। এটা উত্তর দিয়ে দিই। আজকে আমাদের দলের পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে আমাদের অন্যতম মুখপাত্র বিধায়ক কুণাল ঘোষ এই প্রশ্নটার উত্তর দিয়েছে। এটা দলের ডিসিশন ছিল, যেখানে ভোট পরবর্তী হিংসা হচ্ছে সেই সব জায়গায় বিধায়কদের ফেরত গিয়ে নিজের এলাকাতে কর্মী সমর্থকদের সাথে থাকতে, পুলিশের কাছে অভিযোগ জানাতে, এটা বলা হয়েছে, এটা দলের নির্দেশ ছিল। বাকিদের আমাকে একটা কথা বলবেন কিষাণুদা, এই যে সেদিন মুখ্যমন্ত্রী বললেন বিধানসভায় দাঁড়িয়ে যে আপনাদের জানাতে পুলিশকে বা কমিশনারকে বা রাজ্য পুলিশের ডিজিপিকে, কোনো একটা অভিযোগ জানিয়েছেন এখনো ভোট পরবর্তী হিংসার জন্য? প্রচুর অভিযোগ জানানো হয়েছে, কতটা তারা দায়ের করেছেন সেটা প্রশ্ন। আবার বলছি, 2021-এ দিল্লি সরকার বিজেপির পাশে ছিল। আমি সুদীপটাকে দিয়ে শেষ করবো, সুদীপটা ছোট্ট করে শেষ করতে হবে, হাতে একদম সময় নেই। গত ইলেকশনের আগে আমার বক্তব্য, যদি এখন হয়েছে ধরে নিচ্ছে নিশ্চিত হচ্ছে, তাহলে আপনারা সেটা একটা লিখিত যে নালিশ করছেন সরকারের কাছে, পুলিশের কাছে, বিভিন্ন দপ্তরকে, তার কপিগুলিকে সামনে একেবারে সেগুলো অবশ্যই সামনে আসবে, সময় বলবে। আমি বিদায় নেব আজকের অনুষ্ঠান থেকে। দীপঙ্কর সরকার, সুদীপ্তা রায়চৌধুরী, কৃষাণু মিত্রকে অনেক ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করব। পরবর্তী অনুষ্ঠান বা খবরের জন্য নজর রাখুন, ক্যালকাটা নিউজের সঙ্গে থাকুন।